জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে। এখন পর্যন্ত 24টি শুনানির পর মনোনয়ন বাতিল 7 জনের। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটেই হবে জয় পরাজয় নির্ধারক, বলছেন বিশেষজ্ঞরা। আগামী নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যৎ বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। 3 দিনের দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ। জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের দাবি নেতাকর্মীর, প্রতিবাদে বিক্ষোভ। টি-20 বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করতে আইসিসি ও বিসিবির বৈঠক দুপুরে। বদলে যেতে পারে বাংলাদেশের গ্রুপ। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন চলছে। বেলা 12টা পর্যন্ত 24টি শুনানি শেষে 7 জনের আবেদন নামঞ্জুর করেছে ইসি। এর মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। চতুর্থ দিনে 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটার তালিকার সত্যতা নিশ্চিত না করার মতো কারণ দেখিয়ে আপিল নিষ্পত্তি করছে ইসি। এর আগে প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে 71টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আর 41 জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে 25টি, অপেক্ষমান রাখা হয়েছে 4টি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন এখন পর্যন্ত কতজন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হলো আর কোন কোন হেভিওয়েট প্রার্থীর শুনানি হওয়ার কথা রয়েছে? উজ্জ্বল, এখন পর্যন্ত সবশেষ যে তথ্য আছে আমার কাছে, তার মধ্যে 24টি শুনানি হয়েছে এবং এই 24টির মধ্যে 15টি আবেদন মঞ্জুর করা হয়েছে। আর তার মধ্যে একটি অনুপস্থিত রয়েছে, একটি পেন্ডিং রয়েছে। বাকি 7টি আবেদন কিন্তু নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। প্রার্থীরা একে একে আসছেন, ভেতরে যাচ্ছেন, শুনানি চলছে, বের হচ্ছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। যেমন কিছুক্ষণ আগে কুমিল্লা 3 আসনের জামায়াত প্রার্থী তিনি তার প্রার্থী বৈধতা ফিরে পেয়েছেন এবং তিনি ফিরে পেয়ে আসন্ন নির্বাচন সম্পর্কে কথা বলছিলেন, জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করছিলেন। সেই সঙ্গে তিনি কিন্তু তার বিরোধী যে দলীয় প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এনেছে, হলফনামায় মিথ্যে তথ্য রয়েছে এমন অভিযোগ করে কিন্তু তিনি আপিল করেছেন আবারও নির্বাচন কমিশনের কাছে। আর সেই সঙ্গে যারা প্রার্থীরা নামঞ্জুর করছে তারা কিন্তু নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলছেন আগামী আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কতটুকু স্বচ্ছভাবে হবে। সেই জায়গা থেকে তাদের নিজেদের যে সংশয় রয়েছে, তারা তাদের মনোনয়ন না পাওয়ার ক্ষেত্রে, প্রার্থী বৈধতা না ফিরে পাওয়ায় সেই শঙ্কার কথাগুলো তারা জানাচ্ছিলেন। আর যারা তাদের বৈধতা ফিরে পেয়েছেন তারা সন্তোষ প্রকাশ করছেন এবং একই সঙ্গে তারা বলছিলেন যে তারা আসন্ন নির্বাচনের এই অংশগ্রহণ করবে, ফলে তারা জয়লাভ করে সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা তারা আগামী দিনেও বজায় রাখবেন। নির্বাচন কমিশন কিন্তু আপনি যেমন যে বলছিলেন যে দ্বৈত নাগরিকত্ব কোনো প্রার্থীর যদি বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশে নাগরিকত্ব থাকে, ঋণ খেলাপি থাকে তার নামে, অথবা তার স্বতন্ত্র প্রার্থীদের যেমন 1% ভোটারদের সাক্ষ্য গ্রহণের একটি বিষয় রয়েছে, সেই সাক্ষ্য গ্রহণ যারা দিয়েছে সেই সাক্ষ্য গ্রহণের যাচাই বাছাই, তারপর তাছাড়াও কোনো জায়গায় সাক্ষ্য গ্রহণে কিংবা হলফনামায় কোনো রকম ভুল তথ্য, মিথ্যে তথ্য, এই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। যার যাচাই বাছাই যিনি এগিয়ে যাচ্ছেন, যার যাচাই বাছাই সঠিক তথ্যগুলো প্রকাশ করে দেখা যাচ্ছে বা যাচাই করে দেখা যাচ্ছে, তাকে কিন্তু আবার তার বৈধতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যার বিষয়গুলো সংশয় প্রকাশ করা হচ্ছে এবং যার এই তথ্যে স্বচ্ছতা আসছে না, তাকে কিন্তু
নির্বাচন কমিশন তার আপিল কিন্তু নিষ্পত্তি করছে না এবং এখনো পর্যন্ত একটি পেন্ডিং রয়েছে। আজকে পর্যন্ত এই 12টা পর্যন্ত আমরা যেটা জানছিলাম যে 24টি শুনানি হয়েছে, তার মধ্যে আর হেভিওয়েট প্রার্থীর কথা বলছিলেন যে যারা আসছেন, যেহেতু মাত্র 24টি হয়েছে, প্রতিদিন 70টি করে আপিল শুনানি চলছে, তো সেই জায়গা থেকে আরও কিন্তু প্রার্থীরা রয়েছেন। আমরা পরবর্তীতে তারা যদি গণমাধ্যমের সঙ্গে কথা বলে এবং কয়টি আপিল নিষ্পত্তি হলো, কয়টি আপিল মঞ্জুর হলো, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম। শহর থেকে গ্রাম সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত ভোটাররাও। অভিজ্ঞদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণ ভোটাররাও সক্রিয় ঘর, ক্যাম্পাস ও অনলাইন প্ল্যাটফর্মে সর্বত্রই চলছে ভোট পূর্ব আলোচনা। সম অধিকার প্রতিষ্ঠায় নিজেদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ হবে এমন প্রত্যাশা তাদের। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে নতুন ভোটারদের ভাবনার কথা জানাচ্ছেন মেহরিন আনি। চায়ের আড্ডা হলেও তরুণদের এই মজলিসে চলছে নির্বাচন নিয়ে যুক্তিতর্ক। দলমত প্রতীক নাকি ব্যক্তির গুরুত্ব থাকবে ভোটে, এসব নিয়ে চলছে নানা আলোচনা। আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাওয়াদ নতুন ভোটার হয়েছেন, তাই প্রত্যাশা একটি উৎসবমুখর পরিবেশে হোক এবারের নির্বাচন। এইবার যেহেতু একটা ভোটিং কালচার আমরা পাচ্ছি, আমি বিশ্বাস করি আমাদের তরুণদেরকে এখানে পার্টিসিপেট করা উচিত। নির্বাচন নিয়ে তরুণ প্রজন্মের আলোচনার উত্তাপ ছড়াচ্ছে সবখানেই। ক্যাম্পাস থেকে ক্যাম্পাস, বাদ যাচ্ছে না ইন্টারনেট দুনিয়াও। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম ফলই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সঙ্গে এবার রয়েছে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে গণভোট। 2024-এ হওয়া সেই জন আন্দোলনের নেতৃত্বই দিয়েছে এই তরুণীরা, যাদের বেশিরভাগই এবারের নির্বাচনের প্রথম ভোটার। তাই এবারের ভোট নিয়ে আছে আগ্রহ, উচ্ছ্বাস সহ নানা প্রত্যাশা। জুলাই মুভমেন্টের পরে আমাদের বিভিন্ন দলের প্রতি যে ধরনের এক্সপেকটেশনগুলো ছিল, সেগুলো তারা ফুলফিল করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর আসলে তরুণদের ম্যান্ডেট বুঝে এবং তরুণদেরকে ইমপ্রেস করে রাজনীতিটা করা উচিত। যেহেতু এবারের তরুণ অনেক প্রার্থী আছে, তাদের কাছেও আমাদের একটা প্রত্যাশা আছে। সরকার আসে, সরকার যায়, আশ্বাসবাণী ছাড়া নারী ক্ষমতায়নের বাস্তব চিত্র মেলাভার। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং নারীদের নানাভাবে হয়রানির চিত্র বাড়ায় এবার তরুণীরাও সজাগভাবে কষছে ভোটের হিসাব। তৃণমূল থেকে কেন্দ্রের ভাজে ভাজে সম অধিকার প্রতিষ্ঠার জোয়ারে গাঁথতে চান ভোট। আগে যেরকম সব কিছু পার্টি বেসিস ছিল, যে পার্টি থেকে দাঁড়াইছে ওই পার্টির উপর আমি লয়াল, এই জন্য ওই পার্টিকে ভোট দিব, এরকম। বাট এখন ব্যাপারটা এরকম না। নারীর ইকুয়ালিটিটা যেখানে সঠিকভাবে এনশিওর করা হবে, যারা নারীদেরকে অনেক বেশি সুযোগ করে দিবে কর্মক্ষেত্রে তাদেরকেই আমরা প্রেফারেন্স থাকবে তাদেরকে ভোট দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে এবার ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার 12,76,183,183 জন, যার মধ্যে নারী ভোটার 6,28,79,042 জন এবং 2026 সালের 5 জানুয়ারি নাগাদ দেশে 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা 5,56,53,176, যা মোট ভোটারের 43.56%। ফলে এই বিশাল তরুণ অংশের ভোটই নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোর জয় বা ভরাডুবি। 6 কোটি তো একটা অল্প সংখ্যা না, সুতরাং তারা যদি যথেষ্ট সংখ্যা উৎসাহী না হন ভোট দিতে, তাহলে তো ভোটের আমরা যে শতাংশ বলছি সেটা কমে যাবে এবং সেটা আমাদের জন্য ভালো বার্তা দেবে না। প্লাস তার সাথে গণভোট আছে, সুতরাং সবাই চাইবে যে সংখ্যাটা বাড়ুক, ভোটার উপস্থিতি বাড়ুক। তো সেক্ষেত্রে অবশ্যই তরুণদের একটা ভূমিকা আছে। বিশ্লেষকরা বলছেন এবার দল বা প্রতীক নয়, তরুণরা ভোট দিবে প্রার্থীর ব্যক্তিগত পরিচয় এবং কার্যক্রম দেখে। তাই তরুণদের পছন্দকে যারা প্রাধান্য দিবে তারাই সরকার গঠনে এগিয়ে থাকবে। বাংলাদেশ বলে না, সারা পৃথিবী হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের জায়গা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো সেই জায়গা থেকে নেতা নির্বাচনের ক্ষেত্রে, এমপি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু ভোটাররা, বিশেষ করে তরুণরা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দিকে যাবে। এছাড়া তরুণদের ভোট পেতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এবারের নির্বাচনী প্রচারণায় অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তরুণদের হাতে বাংলাদেশ, সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। আগামীর বাংলাদেশ এবং রাজনীতিতে থাকবে তরুণদের চিন্তার ছাপ। তবে সেটি কতটুকু কার্যকর হবে তা সময়ই রায় দিবে। ঐতিহাসিক দলিল ও বর্তমান প্রেক্ষাপটের যোগসূত্র কিভাবে করবে তরুণরা, সেটি এখন দেখবার বিষয়। মেহরিন অ্যানি, এখন ঢাকা।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এরই মধ্যে জুলাই চার্টার তৈরি হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, তরুণদের ভোট জনপ্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with, what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with that institution. We didn't teach them in the classroom all those things. জাতীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে পোস্টাল ব্যালট। প্রথমবার প্রবাসীরা এর মাধ্যমে ভোটাধিকারের সুযোগ পেলেও প্রচারণা সহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করেছেন যুক্তরাজ্যের সীমিত সংখ্যক প্রবাসী। তবে নানা অভিযোগ থাকলেও অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও সহজ করার দাবি তাদের। শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। দেশ পেরিয়ে প্রবাসেও বইছে ভোটের হাওয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নির্বাচন নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ আর উৎসাহ। যারা আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে এটাকে দাবি তুলেছেন। দাবি ধীরে ধীরে বাস্তবায়িত হতে দীর্ঘদিন সময় লেগেছে এবং সেই দীর্ঘদিন পরে যে আমরা ভোট দিতে পারছি এটা খুবই খুশির খবর। আমরা কিন্তু খুব ভেরি ইমপ্রেস এই ভোটার আমাদেরকে অ্যাড করার জন্য। তবে প্রচারণার অভাব ও নানাবিধ জটিলতার কারণে অনেক প্রবাসী নিবন্ধন করতে পারেননি। যুক্তরাজ্যে প্রায় 7 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও নিবন্ধন করেছেন মাত্র 32,414 জন। তবুও প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। স্বাধীনতার 54 বছর পর আমরা অধিকারটা আমরা ফিরে পেয়েছি। আমরা চাই আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার যাতে আমাদের এই যে পোস্টাল ভোটের যে সিস্টেমটা যাতে জারি রাখে, চালু রাখে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গেল 18 নভেম্বর। আর 5 জানুয়ারি ছিল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভোট রেজিস্ট্রেশনের শেষ দিন। বিশ্বের 40টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটে আবেদন করার সুযোগ পেয়েছেন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। ঘূর্ণিঝড় শিরোর ভেঙে চুরে দেয় বরগুনাবাসীর সাধের ঘরবাড়ি। নদী ভাঙন আর বন্যায় স্বপ্ন ভেসে যায় হাঁটু জলে। জলবায়ুর প্রভাব মোকাবিলায় তহবিল কে পেয়েছে কবে, বরগুনাবাসীর কাছে নেই তার হিসেব। উপকূলীয় এই জেলার ভোটারদের নানা না বলা কথাগুলো জানাতে শহরতলি থেকে যুক্ত আছেন 2 সহকর্মী হোসেন জাহিদ ও সুজন আকন। জাহিদ জানাবেন, উপকূলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরবর্তী অবস্থা থেকে উত্তরণে এবার নতুন নেতৃত্বের কাছে কী প্রত্যাশা রয়েছে সেখানকার ভোটারদের। উজ্জ্বল, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই বরগুনাবাসীর আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের গল্প নিয়েই মূলত আমরা জানাতে চাই এবং এই জানানোর প্রক্রিয়ার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী সুজন আকন। সুজন, আসলে আপনার মাধ্যমে জানতে চাই বরগুনাবাসীর যে আনন্দ বেদনা কিংবা বিরহ মিলন সংকটের গল্প। এই জেলার সব থেকে বড় সংকট যদি আমরা বলতে চাই যে উপকূলীয় জেলা হওয়ার কারণে জলবায়ুগত যে সংকটটি রয়েছে, এই সংকট নিয়ে মানুষের ভোগান্তি কেমন এবং এই সমাধানের ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে কেমন প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা? এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে তো আমরা কথা বলেছি এবং বিশেষ করে এই অঞ্চলে সবথেকে বেশি যে সংকটের জায়গা সেটি হচ্ছে প্রত্যেক বছরই আপনি জানেন যে দুর্যোগ, যে কোনো ঝড় জলোচ্ছ্বাস হয় এবং এই ঝড় জলোচ্ছ্বাসের সময় কিন্তু উপকূলের যে মানুষগুলো, বিশেষ করে বেড়িবাঁধের যারা পাশে রয়েছেন তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের জানমাল থেকে শুরু করে সব ধরনের ক্ষতিগ্রস্ত তারা হন। সেই ক্ষেত্রে জলবায়ু যে যে ঝুঁকিপূর্ণ যেসব জেলা
রয়েছে বরগুনার, তার কিন্তু শীর্ষ পর্যায়ে রয়েছে বরগুনা। সেই ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের জন্য যে বিদেশি যে ফান্ড বাংলাদেশে আসে, সেই ফান্ড কিন্তু বরগুনার যে পানি উন্নয়ন বোর্ড সেটি কিন্তু তারা পায় না। এবং আমরা দেখতে পেয়েছি যে এখনও প্রায় বরগুনায় 44 কিলোমিটার যে বেড়িবাঁধ তার মধ্যে ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেগুলো সমাধানটা কিভাবে চাচ্ছে? এটি সমাধানের জন্য বরাদ্দ কিন্তু একটি বড় একটি বিষয়। সেটি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যে বেড়িবাঁধগুলো রয়েছে, এই বেড়িবাঁধগুলো বরগুনার নির্মাণের প্রায় 1000 কোটি টাকা প্রয়োজন, সেটি কিন্তু আসলে বরাদ্দ নেই বলে। আপনার কাছে এই প্রশ্নটি আমরা পেয়েছি, উত্তরটা পেয়েছি। আরেকটি প্রশ্ন, আসলে মাদক সংক্রান্ত অনেক অভিযোগ এই জেলার মানুষের কাছে আছে। তারা মনে করে যে আসলে মাদকের একটা অভয়ারণ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে বরগুনা এই জেলাটি। এর সংকটের সমাধানের জন্য ভোটাররা কি প্রত্যাশা করেন এই প্রার্থীদের কাছ থেকে? আসলে ভোটারদের, বিশেষ করে যারা নতুন ভোটার রয়েছে, যারা তরুণ প্রজন্ম, তাদের সঙ্গেও আমি কথা বলেছি। তারা বলেছেন যে মূলত এই অঞ্চলে কিন্তু মাদকের যে অভয়ারণ্য আপনি বলেছেন যে হয়ে যাচ্ছে না, মানে এটা আমি বলবো যে সরাসরি হয়ে আছে এখানে বিশেষ করে এই যে চর অঞ্চলে, বিশেষ করে এই যে সামুদ্রিক যে ট্রলারগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু মিয়ানমার কিংবা ভারত থেকে কিন্তু এখানে মাদক খুব সহজেই প্রবেশ করে। এবং আপনি এই এলাকার বেশিরভাগ এলাকায়, আপনি যে কোনো এলাকায় পাড়া মহল্লায় থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের মাদক এখানে কিন্তু পাওয়া যায়। হাত বাড়ালেই কিন্তু মাদক পাওয়া যায় এবং প্রত্যেকটা পরিবারে কিন্তু মাদকাসক্ত মানুষ নেই বললে মানে নেই যে এটা বললে ভুল হবে, এরকম অবস্থা। নিশ্চয়ই বরগুনাবাসীর সমাধান চাই। খুব সংক্ষেপে জানাবেন আসলে শিল্পায়ন নিয়ে কিংবা উন্নয়ন বিষয়ক এই বরগুনা জেলার ভোটাররা কি প্রত্যাশা করেন, কি ভাবেন তারা? আসলে তারা পদ্মা সেতু হওয়ার পরে একটি আশা করেছিলেন যে এই অঞ্চলে মূলত শিল্প কারখানা গড়ে উঠবেন, কিন্তু সেটি কিন্তু এখনো হয়নি। নিশ্চয়ই সমাধান তারা আসলে চায়। দর্শক, আমরা আসলে বরগুনা থেকে হয়তো এখন বিদায় নিচ্ছি, তবে শেষবারের মতো বিদায় নিচ্ছি না। আজ বিকাল 4:30 এই বরগুনা শহরের উপকণ্ঠ থেকে আবারও যুক্ত হব ভোটারের ইশতেহার নামক অনুষ্ঠানে। সেখানে নিশ্চয়ই আপনারা আবারও যুক্ত হবেন। আপাতত বিদায় নিচ্ছি। চুয়াডাঙ্গার জীবননগরে পৌর এলাকায় যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের সময় তাদের হেফাজতে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গেল রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, অভিযানের সময় জীবননগরের পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি কার্যালয়ে নেয় যৌথ বাহিনী। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে ডাবলুর স্বজন এবং দলীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। জিজ্ঞাসাবাদের সময় ডাবলুকে মারধরের অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। তবে যৌথ বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে ডাবলুকে হাসপাতালে নেওয়া হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু তার দোকান থেকে তুলে নেয় এবং আমাদেরই পার্টি অফিসের ভিতরে তাকে অকথ্যভাবে গালিগালাজ করে এবং নির্যাতন করে, অত্যাচার করে। আমরা যদি মনে করি যে আইনের শাসন চাই, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? আইন মানতে হবে। আইন মানার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা যেটা করেছি, ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। অনেক জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কেমন, আর মরদেহ হস্তান্তরের কোনো তৎপরতা রয়েছে কিনা, এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন? ডাবলু জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং জেলা বিএনপির জেলা নেতৃবৃন্দ আছে, জেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুখান সৈফুজ্জামান তারা পরিস্থিতি আসলে ছোট করার জন্য চেষ্টা করছেন এবং এরই মধ্যে সড়কের যে ব্যারিকেডগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং নেতাকর্মীরা যারা আছে তারা কিন্তু এখনও বিক্ষোভ করে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। গতকাল রাতে আসলে উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আসলে সেনাবাহিনী অভিযান চলাকালীন সময় ডাবলুকে অস্ত্র উদ্ধার করে, এমনটাই সেনাবাহিনী। এই সংঘর্ষের সময় শামসুজ্জামান ডাবলু পড়ে এবং পরবর্তী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি উপজেলা বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন যে ডাবলুকে তুলে নেওয়ার পর
চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। 2 দিনের উত্তপ্ত পরিস্থিতির পর গেল রাত থেকে কিছুটা শান্ত মিয়ানমার সীমান্ত। তবে এক শিশুর গুলিবিদ্ধ হওয়া ও ল্যান্ডমাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা এখনও রয়েছে। ভয়ে সীমান্তবর্তী মাছের ঘেরে যেতে পারছেন না স্থানীয় চিংড়ি চাষি ও মৎস্যজীবীরা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সীমান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, সীমান্তে গতকাল রাতের পর থেকে আসলে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলা যায়, এবং গত 2 দিনের যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিছুটা প্রশমন হলেও সেখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের মাঝে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গিয়েছে, এবং তারা বলছেন যে সীমান্তের ওপারে বারবার যে পরিস্থিতিটি তৈরি হচ্ছে সেটি কিন্তু তাদেরকেই ভোগান্তির শিকার আসলে হচ্ছে। এবং আমরা ঠিক যে জায়গাটিতে গত পরশু এবং গতকাল যে জায়গাটিতে একজন আসলে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে, সেই জায়গাটি মিয়ানমারের যে হোয়াইকং সীমান্ত টেকনাফের সেই সীমান্তের একেবারে লাগোয়া বাংলাদেশের অভ্যন্তরীণ স্থান বলে সেখানকার স্থানীয় জেলেরা আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে একটি বিস্ফোরণের ফলে একজন প্রান্তিক জেলের যে পা হারানো, এই বিষয়টিকে ঘিরে সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের উদ্বেগ কিন্তু উৎকণ্ঠা আরো বেড়েছে, এবং সেটি কিন্তু তাদেরকে ভাবিয়ে তুলেছে। এবং তারা যেটি বলছেন যে এই ধরনের যে পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটি কিন্তু সেই পরিস্থিতির পরিত্রাণ আসলে তারা চান। এবং সব মিলে সেখানকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে সেখানে রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র গ্রুপগুলোর তৎপরতা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা গিয়েছে। তারা অনেক সময় আসলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে অনেক সময় সংঘাত সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সেই ক্ষেত্রে যে সমস্যাটি তৈরি হচ্ছে তারাও কিন্তু বাংলাদেশের দিকে গুলি ছুটছে, এবং অনেক ক্ষেত্রে স্থল মাইন তারা পুঁতে রেখেছে, সেই ধরনের অভিযোগও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এবং এর প্রেক্ষিতে স্থানীয় যারা জেলে রয়েছেন, যারা মৎস্যজীবী রয়েছেন, বিশেষ করে টেকনাফের হোয়াইকং সীমান্তের বেড়িবাঁধের পার্শ্ববর্তী যেসব বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব এলাকা রয়েছে, যেখানে মূলত জনগণের যাতায়াত কম রয়েছে, শুধুমাত্র চাষিরা সেই জায়গাগুলোতে যান, সেই জায়গাগুলোতে আসলে তারা যেতে পারছে না। এবং এটি কিন্তু তাদেরকে, তাদের পরিবারে কিন্তু প্রভাব পড়েছে, এবং তারা কিন্তু নিদারুণ অর্থই কষ্টে পড়বেন এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়। এবং গতকাল আমরা একজন জেলের সাথে আসলে কথা বলছিলাম, যিনি সেখানে মৎস্য ঘেরে কাজ করেন। তিনি যেটি বলছিলেন যে সেখানে যাওয়ার যে পরিবেশ সেটি আসলে সম্ভব হচ্ছে না, যেহেতু যে কোনো সময়ে আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পরিস্থিতির আশঙ্কায় বিজিবির পক্ষ থেকেও কিন্তু সতর্ক করা হয়েছে। এর প্রেক্ষিতে তারা সেখানে যাওয়া বন্ধ রেখেছেন, এবং তাদের যে বিকার যে অনিশ্চয়তা সেটি দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে প্রতি ভোটের ইশতেহারে থাকলেও পুরোপুরি বাস্তবায়ন হয় না নারীদের নিয়ে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিগুলো। ফলে আড়ালেই থেকে যান নারীরা। নতুন বাংলাদেশের রাজনীতির পুরনো ধারার পরিবর্তনের সঙ্গে নিজেদের সুরক্ষা, সমতা আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা চান নারী ভোটাররা। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্জয়। ভালো, দেশটা পরিবর্তন হওয়া দরকার। চলতি পথে সহকর্মী নির্জনার সঙ্গে ভোট নিয়ে আলাপ জেবিন ইসলামের। আলাপের কেন্দ্রে নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নানা দিক। ভোট চাইতে এলে কি প্রত্যাশার কথা জানাবেন সেই ভাবনাও ঠিক করছেন। আমরা আসলে সহানুভূতি চাই না, আমরা চাই যে আমাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমাদের যে নারী অধিকারগুলো যে সেগুলো বাস্তবায়ন হবে। তবে ভোটে নিজেদের অধিকার নিয়ে যতটা সচেতন জেবিন নির্জনা, তৃণমূলের খেটে খাওয়া নারীদের কাছে ভোট কেবলই এলাকার উন্নয়নে প্রার্থীদের দেয়া নানা প্রতিশ্রুতি, যা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তাদের। তাই তাদের কাছে ভোটের চেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই মুখ্য।
তবে আক্ষেপের মাঝেও কেউ কেউ গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক হানাহানি বন্ধ, ঘরে বাইরে নিরাপদে চলতে পারা আর কর্মক্ষেত্রে নানা বৈষম্য নিরসনের দাবি তুলেছেন। নারীদের জন্য সুষ্ঠু কর্ম ব্যবস্থার সুযোগ করে দিতে হবে, কেননা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তেমন কোনো সুযোগ সুবিধা নাই নারীদের জন্য। নারীরা আরও উন্নত কিছু করতে পারুক, এটা যে নারীদের শিক্ষা ব্যবস্থা সব কিছু আরেকটু উন্নত হোক, এটাই আমার একটা প্রত্যাশা। এদিকে গ্যাস বিদ্যুতের সহজলভ্যতার পরও ব্রাহ্মণবাড়িয়ায় কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি, তাই নারীদের কর্মক্ষেত্রেও সীমিত। এজন্য শিল্পায়নের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি উদ্যোক্তাদের। এছাড়া নারী শিক্ষা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিও আছে নতুন সরকারের কাছে। যে দলে আসুক, আমরা ভালো মানুষ চাই, ভালো সমাজ চাই, ভালো দেশ চাই। মেয়েদের ঘর থেকে বাইরে আসি, ঘরে বাইরে কাজ করি, আমরা তো কোনো নিরাপত্তা পাই না। বুট যে সময় হে সময় মনে করেন আমাদের মতন গরিব চাষা বেশি যারা আছে হেরা মনে করেন আয়েসেরা আত ধরে ফাও ধরে মা ডাহে বাপ ডাহে বুট শেষ আমরা চিনে না। আর সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি সহিংসতা বন্ধ সহ নারীর জন্য অভিন্ন পারিবারিক আইন চালুর দাবি নারী সংগঠনগুলোর। এরকম একটা সরকার আসুক, যে সরকার নারী নির্যাতন বন্ধ করবে, নারীর ক্ষমতায়নের জন্য তারা আরও বেশি কাজ করবে, নারীর কর্মসংস্থান বের হবে এবং নারী পুরুষের যে সমতা, এমন অনেক আইন আছে আমাদের দেশে। সংবিধানে নারীর জন্য অনেক কিছু আছে। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল নাগরিক ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমান, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে সম্পত্তিতে নারী অধিকার পাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 26,08,087 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,66,373 এবং নারী ভোটার 12,41,698 জন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। জুলাইয়ে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার 9ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2-এ মামলার বিচার চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ইনুর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার 6 জনকে হত্যার ঘটনায় মামলার একমাত্র আসামি হিসেবে তার বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এ মামলার 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয় ক্যামেরা ট্রায়ালে। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের অবশিষ্ট জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। নির্বাচিত সরকার যেন সমুদ্র সম্পদ ও উপকূল উন্নয়ন নিয়ে কার্যকরভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট প্রস্তুত করছে সরকার। রাজধানীতে ব্লু ইকোনমি নিয়ে সংলাপে একথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। আরও বলেন, বাংলাদেশের ভূমি নিয়ে যতটা ভাবছে সমুদ্র নিয়ে ততটা নয়, অথচ টেকসই ব্লু ইকোনমি গড়ে তুলতে হলে গভীর সমুদ্র সম্পদ, মৎস্য, জীববৈচিত্র্য এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সে লক্ষ্যেই পরবর্তী সরকারের জন্য একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার। সংলাপে মহেশখালীকে আধুনিক উপকূলীয় নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। অঞ্চলটিতে গভীর সমুদ্র বন্দর, শিল্প উৎপাদন, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও টাউনশিপ গড়ে তোলা হবে। MIDA is the youngest authority within the government of Bangladesh, yet without any delay we are trying to make our footprint in this field. The aim of MIDA is to transform Moheshkhali area into a modern coastal industrial city in Bangladesh. While doing so, we want to protect the existing fisheries community, biodiversity, forests and environment. পুরান ঢাকার মানুষের শেকড়ের উৎসব সাকরাইন, ঘুড়ি আর ফানুসের বর্ণিল আয়োজনে পুরো উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। তবে আধুনিকতার নামে ডিজে গান আর আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় অনেকের কণ্ঠে। আর জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। ধূসর আকাশের বুকে বাহারি রঙের ঘুড়ি, যার সুতোয় বাঁধা আনন্দধারা। দিন পেরোলেই সাকরাইন, পুরান ঢাকার শেকড়ের উৎসব।
মোগল আমলে নবাবী ছাদে যে ঘুড়ির লড়াই ছিল গর্ব আর কৌশলের প্রতিযোগিতা, তার কতটুকু স্মৃতি ছুঁতে পারছে আজকের প্রজন্ম। সাকরাইনে আসলে আমরা ঘুড়ি উড়াই, বন্ধু বান্ধব মিলে ঘুড়ি কাটতে ভালো লাগে। সারাদিন খালি ইচ্ছা মতো ঘুড়ি উড়াবো আর কাটবো। আমরা সব সময় ঘুড়ি কিনতে আসি, অনেকটি ঘুড়ি কিনি, এদিকে 7টার রকম ঘুড়ি আছে। এখন ছোটদেরকে হেল্প করতেছি যে তারা আমরা যেটা করে আসি তারা যদি এটা ধরে রাখে ঐতিহ্যটা করতে পারে। মিলেমিশে পরিবারের সব সদস্যরা ঘুড়ি উড়াই, তাই আমরা আজকে ঘুড়ি কিনতে আসছি, এটাই আমাদের আনন্দ আমাদের জন্য। ইতিহাস বলছে পুরান ঢাকার এই ক্যানভাসে সাকরাইন মানেই আকাশ ছোঁয়ার আনন্দ। পারিবারিক মিলন মেলা আর ঘুড়ি উড়ানোর এই প্রতিযোগিতায় নতুন এক সুর খুঁজে পায় পুরান ঢাকাবাসী। কিন্তু সময়ের সাথে সাকরাইনের যে ঐতিহ্য তাতে এসেছে পরিবর্তন। ডিজে গান আর আতশবাজির অনিয়ন্ত্রিত ব্যবহার পুরো উৎসবকে করছে প্রশ্নবিদ্ধ। আগে যেরকম ঘুড়ির একটা চাহিদা ছিল এখন একটু কমতেছে। জোরে জোরে বলতাম যে ভাগাট্টা ঘুড়ি উৎসব একটা অন্যরকম আমেজ ছিল। এই আমেজটা এখন একটা সংস্কৃতি এমন হয়ে গেছে, এটা বাদ্যযন্ত্র, বিভিন্ন ডিজে প্রোগ্রাম এগুলাতে হচ্ছে। শৈশবে সাকরাইন মানে বুঝতো ঘুড়ি উৎসব, আর এখন সাকরাইন মানে বোঝা যায় ডিজে পার্টি, শুধুই ডিজে পার্টি। বুধবার উৎসবের আমেজে মানুষ হয়তো আরও একবার আকাশের দিকে তাকাবে, ঘুড়ির ভিড়ে খুঁজবে নিজের শৈশব আর হারিয়ে যেতে চাইবে মুহূর্তের আনন্দে। তবে সেই আলোয় কতটা উজ্জ্বল হবে উৎসবের শিকড়, সেই প্রশ্ন রয়েই যায়। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনও সমাধান আসেনি বলে জানিয়েছে বিসিবি। সমস্যা সমাধানে আজ দুপুরে আইসিসির সঙ্গে বৈঠক হবে। বদলে যেতে পারে বাংলাদেশের গ্রুপ। বিসিবি আইসিসির এই বৈঠকেই ভেন্যু চূড়ান্ত হতে পারে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতের নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনা। এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতে এই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে। এখন পর্যন্ত 24টি শুনানির পর মনোনয়ন বাতিল 7 জনের। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটেই হবে জয় পরাজয়ের নির্ধারক, বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যৎ বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। 3 দিনের দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ। জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের দাবি নেতাকর্মীর, প্রতিবাদে বিক্ষোভ। টি-20 বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করতে আইসিসি ও বিসিবির বৈঠক দুপুরে। বদলে যেতে পারে বাংলাদেশের গ্রুপ। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।